কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে যাবার পর এখন সরকারের হয়তো টনক নড়েছে, যার কারণে ওবায়দুল কাদের আজকে বলছেন আগামীকাল অবরোধ কর্মসূচি পালন করবে না কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বুধবারের পর হরতাল পালনের সিদ্ধান্ত আসতে পারে, এমন হুঁশিয়ারি শিক্ষার্থীদের। তবে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। রাজনীতির ময়দানে ঈশান কোণে ঠিক সিঁদুরে মেঘ নয়, কালো ঘন ঘটা মেঘের যে গর্জন, এটি আমার কাছে মনে হচ্ছে। এটার আপনার ইফেক্ট কি হতে পারে এবং এই আন্দোলনের ভবিষ্যৎটা কি হতে পারে এবং আন্দোলনটা কেন হলো, কোন অবস্থাতে হলো, এর মধ্যে কি কি অশনি সংকেত আছে। একটার পর একটা ইস্যু আসছে আমাদের সামনে, যে কেউ বলতে পারেন এই ইস্যুগুলো সামনে সরকারের দিক থেকে আনা হচ্ছে এবং সেটা মনে করার যৌক্তিক কারণও আছে। এই যে ড্রাইভার আবিদ আলী, তিনি যে এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, তিনিই জড়িত নবে। প্রিয় দর্শক মণ্ডলী, সারা বাংলাদেশে যখন কোটা বিরোধী আন্দোলনে উত্তাল, ঠিক সেই মুহূর্তে প্রিয় দর্শক বিসিএস এর প্রশ্ন ফাঁস। দর্শক মণ্ডলী, এই যে বিসিএস ক্যাডারদের প্রশ্ন ফাঁস করা হলো, অর্থাৎ বিসিএস পরীক্ষার যে প্রশ্ন ফাঁস করা হলো, এটি আসলে কাদের স্বার্থে ফাঁস করা হচ্ছে? প্রিয় দর্শক, এই প্রশ্ন ফাঁসে তাদের কি ফায়দা এবং এর পেছনের মূল হোতাকে, দর্শক মণ্ডলী এদের গডফাদার কে, তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সেই সাথে আরও জানতে পারবেন এই যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে, এই আন্দোলনের আফটার ইফেক্ট কি হতে পারে। প্রিয় দর্শক, এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু গোপন চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন জনাব গোলাম মাওলা রনি। প্রিয় দর্শক, তিনি বলেছেন তিনি বেশ কাছে থেকে এই আন্দোলনটা দেখেছেন এবং সেটা দেখে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। দর্শক, এই কোটা আন্দোলন ঠিক কোন জায়গায় গড়াতে পারে? প্রিয় দর্শক, আজকের এই নিউজটি দেখলেই আপনি বুঝতে পারবেন সামগ্রিকভাবে যে বাংলাদেশের মূল বিষয়বস্তু উঠে দাঁড়িয়েছে তার বিস্তারিত আলোচনা। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই সাথে প্রিয় দর্শক, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। একটার পর একটা ইস্যু আসছে আমাদের সামনে, যে কেউ বলতে পারেন এই ইস্যুগুলো সামনে সরকারের দিক থেকে আনা হচ্ছে এবং সেটা মনে করার যৌক্তিক কারণও আছে। সেই ইস্যুগুলো আমাদের সামনে এনে, বিশেষ করে ভারত সফরে যা যা হয়েছে, ভারতের কাছে যে রেল করিডোর দেওয়া হয়েছে সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য সিরিয়াস হুমকি, এই আলোচনাগুলো কিছুটা পিছিয়ে দেওয়া গেছে হতে পারে। কিন্তু আমি আবার একটা কথা বলতে চাই, যে নিউজগুলো আমাদের সামনে আনা হচ্ছে, এগুলো আবার সরকার যে খুব কিছু গেইন করছে ওটাকে সরিয়ে দিয়ে নট নেসেসারিলি। গতকাল বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ যে বিষয়গুলো নিয়ে আমাদের চারপাশে খবর এলো, এগুলো তো সরকারের খুব বড় ঝামেলা তৈরি করবে নৈতিকভাবে, এমনকি শুধু তাই না, প্রায়োগিকভাবে এসব প্রশ্ন তৈরি করছে। কারণ আমরা এই আলোচনাগুলো যদি করি তাহলে বুঝবে এটার ইম্প্যাক্টটা কত বড় হতে পারে। সেই আলোচনাটা একটু করতে চাই। ইনফ্যাক্ট গতকালের আগের দিন, পরশু, চ্যানেল 24 একটা ভিডিও রিপোর্ট করেছে এবং সেটার যিনি মূল ব্যক্তি তিনি দাবি করেছেন যে এটা এক ধরনের টিজার। ওনারা খুব বিস্তারিত রিপোর্ট করবেন, তাদের অপরাধ বিষয়ক একটা প্রোগ্রাম আছে, সেটাই কয়েক কিস্তিতেও সেটা নাকি হতে পারে। তো আমরা অপেক্ষা করব। প্রাথমিকভাবে যে রিপোর্টটা হয়েছে, খুব বেশি ডকুমেন্ট আছে এর মধ্যে, আমরা সেটা বলবো না, খুব বেশি তথ্য প্রমাণ সহ আমাদের সামনে এসছে তা বলবো না, কিন্তু তার সার কথা যেটা, সেটা হচ্ছে বিসিএস এর প্রিলিখিত সহ 30টা গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্যাডার নন ক্যাডার মিলিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা গত 1 যুগ থেকে হচ্ছে। তার মানে আমরা এই সরকার যতদিন ক্ষমতা আছে তার মেজর অংশটাতেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা ক্লেম করা হয়েছে ওই ভিডিওতে। ওখানে একজন ব্যক্তির সাথে কথা বলা হয় যিনি এই প্রসেসটা খুব কাছ থেকে দেখেছেন। তিনি দেখেছেন কারা কিভাবে বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডার পদে বিভিন্ন নিয়োগ নিশ্চিত করছেন, সেটা দেখেছেন। তারপর তারা একজন অফিস সহকারীর সাথে কথা বলেছেন যিনি বিসিএস এর প্রিলির প্রশ্ন ফাঁস হয়েছে সেরকম সাক্ষ্য দিচ্ছেন, তিনি অন ক্যামেরা কথা বলেছেন। এরপর তারা এক ধরনের একটা ট্রিক করেন যার মাধ্যমে গত 5 জুলাই, আমি যদি ভুল না করি, 5 জুলাই যে রেলওয়ের একটা পরীক্ষা হয়েছে, 5 জুলাই রেলওয়েতে 516টি পদের জন্য একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেটা যে ফাঁস হয়েছে সেটা তারা তাদের একজন ক্যান্ডিডেটকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে এবং তারা সেখানে স্ক্রিনে দেখান, আমি ভিডিওটা আসলে মন্তব্যে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্লিজ। সেটা দেখান যে পরীক্ষা শুরু 1 ঘন্টা আগেই তাদের হোয়াটসঅ্যাপে সেই প্রশ্ন চলে আসে এবং ওই প্রশ্ন থেকে 85 নম্বর আসে বলে জানিয়েছেন যে যাকে তারা ওই পরীক্ষার জন্য করেছেন। এবং যা করা হয় সব প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে, এখানে হোক, মেডিকেলে হোক, অন্য যেখানেই হোক না কেন, আগেও যখন হয়েছে, আপনি প্রশ্ন ফাঁসের যারা এটার জন্য টাকা দেবে তাদেরকে আপনি একটা বিশেষ জায়গায় নিয়ে যান, সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্রস্তুত করেন। এখানেও ঠিক তাই হয়েছে এবং এরকম অনেকগুলো জায়গা আছে। এই ধরনের তথ্য দিয়ে একটা রিপোর্ট আমাদের সামনে এসছে। ইম্প্যাক্ট নিয়ে আমি পরে আসছি। এর সাথে সামনে আসলো যে একজন গাড়ি চালক, যিনি পিএসসির চেয়ারম্যানের গাড়ির চালক ছিলেন, তার সম্পত্তি, তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন, তার এলাকায় সম্পত্তি আছে, ঢাকায় আছে, কুয়াকাটায় তিনি হোটেল বানাচ্ছেন, এরকম আসছে। এবং তার চেয়ে জরুরি কথাটা হচ্ছে এই ভদ্রলোকের
বিভিন্ন ভঙ্গিতে নামাজ পড়ার ছবি, তার ছেলের যে ছাত্রলীগ করে বলাই বাহুল্য, তিনি বিভিন্ন জায়গায় জনসেবা করে বেড়াচ্ছেন, দামি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন, এই তথ্যগুলো আমাদের সামনে এসছে। সো আমরা প্রচুর কথাবার্তা বলছিলাম এবং ইদানিং যেটা হয়, নেটিজেনরা খুব দ্রুত অসাধারণভাবে অনেক তথ্য বের করে নিয়ে এসেছেনও। একটু অফ টপিক হলে আমাদের যারা ধর্মগুরু আছেন, যারা ধর্ম নিয়ে কথা বলেন, কেউ বলবেন যে একটা চোর বা ডাকাতের ধর্মীয় লেবাস, ধর্মীয় আচরণ দিয়ে ধর্মকে নিয়ে আলোচনা করা উচিত না। কিন্তু আমার কাছে প্রায় খুব মনে হয়, একটা বিখ্যাত কথা আছে না, প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট রেফিউজ অফ এ স্কাউন্ডাল। আমি আওয়ামী লীগের লোকজনকে মধ্যে দেখি দেশপ্রেম নিয়ে আলাপ করে। এখন প্যাট্রিয়টিজমের সাথে আমার মনে হয় রিলিজিয়ানও আমাদের দেশের স্কাউন্ডালদের লাস্ট রিফিউজ হচ্ছে কারো। এই ভদ্রলোক যেভাবে ধর্মকে নিয়ে আচরণ করেছেন, লিখেছেন, বলেছেন প্রকাশ্যে, মানে আমরা অবাক হয়েছি। গাড়িতে নামাজ পড়ছেন সেটা ছবি তুলে দিয়েছে, প্লেনে নামাজ পড়ছেন সেটা তুলে দেওয়া হচ্ছে। আমাদের ধর্মগুরুর এই ব্যাপারগুলো মনোযোগের সাথে বলা উচিত এবং লোকালি যাতে এই প্রতিবাদ তৈরি হয়। একটা লোক যিনি অসৎ উপার্জন করেন, যার স্বীকৃত বা জানা প্রফেশনের সাথে তার জীবনযাত্রার স্টাইল মিলবে না, সেই মানুষটার এ প্রশ্ন করা, তার ধর্মাচরণ এবং ধর্মের লেবাস ধরে মানুষের সামনে প্রতারণা করা, এগুলো প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করি। অনেক বেশি গাড়ি চালকদের নিয়ে কথা বলি, কার গাড়ি চালাতেন সেটাও যদি সঠিক হয়ে থাকে, যদি এটা সঠিক নাও হয়ে থাকে, আমরা এটুকু তথ্য মাথায় রাখবো। জনাব সাদিক মনোনয়ন পেয়েছেন এবার ডামি সংসদের নির্বাচনে এবং ডামি নির্বাচনে উনি সংসদে এসছেন। একজন পিএসসি চেয়ারম্যান সংসদ নিয়ে মনোনয়ন পাচ্ছেন। তখনও যখন আমাকে মনোনয়ন নিয়ে কথা বলা হচ্ছিল, আমি তখন কিন্তু ডক্টর সাদিকের কথা অনেকগুলো টিভি টকশোতে বলেছি যে তাকে দেয়া একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের সামনে দেয়। তিনি সরকারের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন দলীয় ক্যাডার এবং লোকজনকে সরকারি চাকরিতে ঢোকানোর ক্ষেত্রে। আমার তাই মনে হয়েছে, তাই বলেছি এবং এখানেও তাই। আর যদি ওনার ড্রাইভার উনি হয়ে থাকে, তাদের যোগসূত্র খুঁজলে পাওয়া যেতেও পারে। আমি আবারও বলছি, আমি নিশ্চিত নই, কিন্তু আমি এরকম একটা তথ্য দেখেছি বলে বলছি। এবার পরবর্তীতে গতকাল সন্ধ্যার দিকে খবর আসলো হঠাৎ করে, যিনি এই প্রশ্ন ফাঁস করেছেন তার নাম হচ্ছে আবেদ আলী, তার ছেলে সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ, সিআইডি। মানে খুব সিনক্রোনাইজড মনে হয়। মানে যদিও চ্যানেল 24 দাবি করেছে 6 বছর অনুসন্ধান করে তারা এই রিপোর্ট তৈরি করেছেন, আমরা পরবর্তী ডিটেল রিপোর্ট দেখার অপেক্ষায় আছি, কিন্তু কেন যেন মনে হয় যে এই তথ্যগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং মুহূর্তে অ্যাকশনে নেমেছে। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি, গতকালের আগের দিন সরকার দুর্নীতির বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিচ্ছে ধরনের একটা পারসেপশন তৈরি করছে এবং সম্ভবত সরকারকে এটা দেখাতে হচ্ছে বিদেশিদের। কারণ এই পদক্ষেপগুলো জাস্ট নিয়ে নিলাম, ডিস্ট্র্যাক্ট করলাম, এরকম না। কারণ এই পদক্ষেপগুলো সরকারের প্রতি খুব বড় প্রশ্ন তৈরি করে দেয়। আপনি বিসিএস পরীক্ষায় এইভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যদি 12 বছর ধরে হয়ে থাকে, তার মানে পুরো নিয়োগটার পরিস্থিতি কী? ওই রিপোর্টে আমরা দেখেছি পিএসসির বর্তমান চেয়ারম্যানের সাথে কথা বলা হয় এবং উনি প্রথম অস্বীকার করতে চান, পরে তাকে যখন ডকুমেন্ট দেখানো হয় উনি কিছুটা কনভিন্সড হন এবং উনি তখন একটা পর্যায়ে বলেন যে এটা যদি প্রমাণিত হয় তাহলে পরীক্ষার্থীতে যারা চাকরি পেয়েছেন সেটা পুরো বাতিল করার মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে। সবকিছু ডিপেন্ড করবে, তারা আগে এটা তদন্ত করবেন। সো তাদেরকেও এই ব্যাপারে কনভিন্সড হতে হয়েছে। তার মানেটা হচ্ছে এত বড় প্রশ্ন তৈরি করছে সরকারি চাকরিতে যারা আছে তাদের প্রতি। কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে যাবার পর এখন সরকারের হয়তো টনক নড়েছে, যার কারণে ওবায়দুল কাদের আজকে বলছেন কোটা বিরোধীদের আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল কোটা বিরোধীদের ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছেন। এটা গুরুত্বপূর্ণ, যেহেতু সরকারের পক্ষ থেকে একটি আবেদন করতে পারতো যে স্টে করার জন্য, সেটি করেছেন কিনা জানি না, এবং উচ্চ আদালত তো এই ব্যাপারে চুপচাপই আছে। অথচ রাজপথ সয়লাভ হয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে, জনগণের দুর্ভোগ বাড়ছে, কিন্তু কেন জানি চুপচাপ, সরকারের পক্ষও চুপচাপ, উচ্চ আদালতও এ নিয়ে কোনো কথা বলছে না। তো আজকে অ্যাটর্নি জেনারেলের একটি বক্তব্য, তিনি বলছেন যে আদালত একটি আদেশ দিয়েছেন, অর্থাৎ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন। সেই আদেশের বিরুদ্ধে সরকার তো আপিল বিভাগে গিয়েছে। এই মুহূর্তে আদালতের প্রতি যে আন্দোলনটা, আমি মনে করি এটা না করাই উচিত। সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটি করেছি, অর্থাৎ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে। আমরা শুধু আইনগত বিষয়টা দেখছি, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, কোটা রাখা না রাখা। এইখানে আদালত যতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরেছি। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1% কোটা। এই কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 6 বছর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সে সময় আন্দোলনের নেতৃত্ব দেন নুরুল হক নূর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনা করতে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে 2018 সালের 2 জুন একটি কমিটি করে সরকার। সব কাজ শেষে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটা না রেখে
মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে 2018 সালের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ জমা দেয় কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর 3 অক্টোবর তা মন্ত্রিসভার বৈঠকে তোলা হলে সেখানে কোটা বাতিলের বিষয়টি চূড়ান্ত হয়। পরদিন 4 অক্টোবর কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন সচিব। তো বিষয়টা পরিষ্কার, তারপরেও কেন এই জটিলতা হচ্ছে? অন্যদিকে ওবায়দুল কাদেরও একই কথা বলেছেন আজকে, বলছেন যে সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি জনদুর্ভোগ হয় এমন আন্দোলন পরিহার করতে আহ্বান জানিয়েছেন। এটা বাস্তবতা, বাংলাদেশের সবাই বোঝে কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা সরকারের উপর নির্ভরশীল। যদিও আইন আদালতের একটা বিষয় তো আছেই, কিন্তু সরকার যদি চায়, যেহেতু তার পক্ষে সরকারি সিদ্ধান্ত আছে, বিরোধী দল বলি সব পক্ষেরই একটা মতামত আছে, সুতরাং এই যেই পরিপত্রটা মানে হাইকোর্ট স্থগিত করেছে সেটার ব্যাপারে আদালত এটি কিছু করতে পারবে না, মানে এটি হাইকোর্টের এই রায়ের বিপরীতটা বলতে পারবে না। এইটা আমার মনে হয় সঠিক না এবং এটা হয়তো বিশ্বাসযোগ্য না। এখন কি কারণে এটি নিয়ে পেঁচানো হচ্ছে বিষয়টাও রহস্যজনক। অনেকে যেমন খুব রাগ হয়ে তাদের সামনে এসছেন যে আমার এই সমস্যা, তো তাদের সাথে খুব যাকে বলে ধীর স্থির ভাব নিয়ে এই কোটা বিরোধী যারা আন্দোলনকারী তারা কিন্তু পুরো পরিস্থিতি সামাল দিয়ে রাজপথের পুরো নিয়ন্ত্রণ তাদের ছিল, আমি যতটুকু দেখেছি। তো এই বিষয়ে আরো কিছু কথাবার্তা বলবো যে এটার আপনার ইফেক্ট কি হতে পারে এবং এই আন্দোলনের ভবিষ্যৎটা কি হতে পারে এবং আন্দোলনটা কেন হলো, কোন অবস্থাতে হলো, এর মধ্যে কি কি অশনি সংকেত আছে, ভারতের কি পলিটিক্স আছে, চীনের কি পলিটিক্স আছে, প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে রয়েছেন এবং হঠাৎ এই সময়টিতে এই যে দুর্বোধ্য এরকম একটি আন্দোলন, আবার যখন প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন তখন সেন্ট মার্টিনে হঠাৎ করে যে সমস্যা সৃষ্টি হল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যে আমার কাছে এই কোটা বিরোধী আন্দোলনটি মনে হচ্ছে যে রাজনীতির ময়দানে ঈশান কোণে ঠিক সিঁদুরে মেঘ নয়, কালো ঘন ঘটা মেঘের যে গর্জন, এটি আমার কাছে মনে হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে ব্রিটেনে একটা সাধারণ নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে ঋষি সুনাক পরাজিত হলেন এবং তার যে বক্তব্যটি পরাজিত হওয়ার পরে তিনি বললেন যে আমি বুঝতে পারিনি যে আমাকে কেন্দ্র করে বা আমাদেরকে কেন্দ্র করে আপনাদের যে রাগ ছিল, ক্রোধ ছিল, এটা আমি বুঝতে পারিনি। এত বেশি ক্রোধ ছিল এবং এই ক্রোধের কারণে আমার অনেক ভালো ভালো সহকর্মী, তাদের অনেক ভালো ভালো কাজ এবছর মাঠে মারা গিয়েছে এবং আমি যেহেতু এই পার্টির নেতা, এই দায়িত্ব স্বীকার করলাম, আমি পদত্যাগ করব এই দলের প্রধান থেকে এবং আই এম সরি। তো বোঝার চেষ্টা করুন যে চোখের ভাষা এমন একটা জিনিস, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মিস্টার ঋষি সুনাকও কিন্তু সেই জিনিসটি বুঝতে পারেননি, ক্ষমতা চলে যাওয়ার পর বুঝতে পেরেছে। তো এখন বাংলাদেশের যে জনগণের মনের ভাষা, তাদের চোখের ভাষা, এই সময়টিতে আপনি যদি দেখতে পারতেন সেটা হলো যারা আন্দোলন করছে, তো বেশিরভাগ মানুষ দূর থেকে তাদের সাফল্য কামনা করছে। যারা একেবারে রাস্তায় নেমে দুর্ভোগের মধ্যে পড়ছেন তারা নিঃসন্দেহে বিরক্ত, তারপর যারা সরকার সমর্থক আছেন তারা তো অবশ্যই ক্রোধান্বিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের যারা একেবারে আম জনতা, যারা 2014 সনে সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারেননি, 2018 সনে কিছুই করতে পারেননি, 24 সনে তো একেবারে রামধরা খেলেন, তারা দেখা গেল এই যে বিশ্ববিদ্যালয়ের যে সকল ছেলেরা মেয়েরা এই রাজপথে নেমে এসেছে, তাদের মধ্যে নিজেদের যে ইচ্ছা এটি তারা বাস্তবায়ন করার জন্য তাদের সেই যাকে বলে কর্মকাণ্ডের উপরে তাদের যে ওয়েল উইশ, ডিজায়ার, এটি তারা ছেড়ে দিয়েছে। 2 নম্বর হলো যে এইবারের যে কোটা বিরোধী আন্দোলনটি ঠিক 2018 সনের কোটা বিরোধী আন্দোলনের মতো না। তখন ওই আন্দোলনের একটা স্পেসিফিক উদ্দেশ্য ছিল, একটা নেতৃত্ব গড়ে উঠেছিল, কিন্তু এবার কেন যেন এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আম জনতার মধ্যে। দ্বিতীয়ত এটির ঠিক ওই সময় যেমন নুরুল হক নুরু বা রাশেদ, ওদের যেমন একটা নেতৃত্বের জায়গাতে চেনা যাচ্ছিল, এখনো পর্যন্ত এবার নেতৃত্বের জায়গাগুলো চেনা যাচ্ছে না। ফলে বিচ্ছিন্নভাবে সাধারণ ছাত্র এবং ছাত্রীরা তারা এই আন্দোলন পরিচালনা করছে, যার ফলে কি হচ্ছে, সরকারের জন্য এই আন্দোলন নিয়ন্ত্রণ করা একেবারে দুরূহ একটি বিষয়। এই আন্দোলনের যে কোনো একটা জায়গাতে যদি ন্যূনতম আঘাত করা হয়, বারুদের মতো এটি ছড়িয়ে পড়বে। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে, আর কিছুদিন পর এটি কলেজ পর্যায়ে চলে যাবে এবং আরও কিছুদিন পর এটা দেখা গেল যে স্কুল মানে বিদ্যালয় পর্যায়ে, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এটা চলে যাবে। এমনকি যদি এটা প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু হতাশা মানে অবাক হওয়ার কিছু থাকবে না। তারপর সরকারি কর্মকর্তা আমলা তারা কিন্তু সবাই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে এবং তারা ভয় পেয়ে যাচ্ছে। এই কারণটা হলো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো যেমন পুলিশ বা পুলিশের মধ্যে এখন দুর্নীতি বিরোধী অভিযান চলছে, বেনজির কাণ্ড, আসাদ কাণ্ড ঘটলো, এনবিআর কিছু ঘটনা ঘটছে, সরকারি অফিসগুলোতে একটা ভয় ভীতি ছড়িয়ে পড়েছে। তো সেই অবস্থাতে যখন এরকম একটা কোটা বিরোধী আন্দোলনটি যদি 15 দিন চলে, 1 মাস চলে, তাহলে সরকারি অফিসগুলোতে যে চেইন অফ কমান্ড বলতে যা বোঝায় সেটি কিন্তু আলটিমেটলি থাকবে না। এবং সেটি যদি না থাকে তাহলে এই যে সরকার এখন যেভাবে চোখ বুঝে অনেক কিছু করতে পারছে, তার মূল শক্তিটা হলো আমলাতন্ত্র। তো সেই আমলাতন্ত্র যদি দুর্বল হয়ে যায় কিংবা এই আমলাদের সঙ্গে যদি আন্দোলনকারীদের একটা সংঘাত হয়, এর আগে আপনি দেখবেন আওয়ামী লীগের
জামানাতেই সচিবালয়ের এক কর্মকর্তাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছিল শাহবাগের ওখানে, একেবারে পুরো উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু সিরিয়াসলি একটা ব্যাড ইফেক্ট করেছিল সচিবালয়ের মধ্যে। এখন এই যে ছাত্র যারা আন্দোলন, তারা খুব স্মার্টলি কিন্তু বিষয়টা হ্যান্ডেল করছে। অর্থাৎ তারা বিকেল 3:30টার সময় সেই বাংলা ব্লকের যেটা করছে, এই সময়টিতে যখন অফিস থেকে সরকারি কর্মকর্তারা বাসায় ফিরবে, ঠিক সেই সময়টাতে রাস্তাঘাট অবরোধ করে রাখছে। ফলে এই যে গাড়ি বিলাসী যে সমস্ত সরকারি কর্মকর্তা, দামি দামি পাজেরো গাড়ি, দামি দামি লেক্সাস গাড়ি, মার্সিডিজ, বিএমডব্লিউ, সরকারি টাকা এসির মধ্যে বসে থেকে এই যে তারা রাস্তায় যে আটকা পড়ে যাচ্ছে, এবং ওই আটকা পড়ার মধ্যে দেখা গেল কোনো চিহ্নিত দুর্নীতিবাজ তারা এই পড়ে গেছেন, এবং সেই কোনো যার প্রতি অ্যাঙ্গার রয়েছে এইরকম কোনো কর্মকর্তা পড়ে গেছেন, এবং তার সঙ্গে জনগণের একটা সংঘাত হলো, আন্দোলনকারীদের একটা সংঘাত হলো, এবং ওইরকম আওয়ামী লীগ জামানাতে যেভাবে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছিল এক সরকারি কর্মকর্তাকে নিয়ে, ওইরকম কোনো একটা ঘটনা যদি এই সময়ের মধ্যে ঘটে যায়, এই সময় যে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে যদি ঘটে যায়, এর কারণ হলো প্রায় সব সরকারি অফিসে কিন্তু ডজন ডজন দুর্নীতিবাজ রয়েছে, এবং এই দুর্নীতিবাজদের মধ্যে আবার পারস্পরিক শত্রুতা রয়েছে। এরকম একজন দুর্নীতিবাজ হয়তো মৎস্য ভবনের সামনে আছে, আরেকজন দুর্নীতিবাজ হয়তো শাহবাগের ওখানে পড়ে রয়েছে, তারা কাউন্টার, এখন একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিল, এবং এরকম একটা দুর্ঘটনা রাস্তার মধ্যে ঘটলো, এবং সেটা রীতিমতো একটা প্যানিক, একটা ডিজাস্টার হয়ে পড়বে। তো কাজেই এই যে আন্দোলনটা যেভাবে চলছে, খুবই কৌশলে আন্দোলনকারীরা আন্দোলন করছেন, এবং সরকারের যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন বুঝতে হবে যে এখন যারা আন্দোলন করছেন এরাই কিন্তু দেশটাকে অনাগত দিনে পরিচালনা করবে। ফলে তাদের বুদ্ধিমত্তা নিয়ে, তাদের শক্তিমত্তা নিয়ে এখানে ন্যূনতম সন্দেহ প্রকাশ করা নির্বুদ্ধিতার সামিল, তাদের কৌশল জানা আছে, এটাই কিন্তু যৌবন। অর্থাৎ এই যে 18 বছর থেকে 30 বছরের মধ্যে যে সকল যুবক এবং যুবতী, এদের মধ্যে থেকেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট তৈরি হয়েছিল, এদের মধ্যে থেকে জুলিয়াস সিজার তৈরি হয়েছিল, এই বয়সেই কিন্তু যাকে বলা হয় সম্রাট আকবর তৈরি হয়েছিল। তো এই বয়সটিতে সারা পৃথিবী জয় করা মানুষগুলো রয়েছে, এবং তারা এখন রাজপথে নেমেছে, এবং একজন দুজন নয়, লাখ লাখ লোক, টেকনাফ থেকে তেতুলিয়া। ফলে এদের সঙ্গে দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা বা ঘুষ খাওয়া কোনো লোকজন কিংবা রাজনীতিতে পিছিয়ে পড়া কোনো সংগঠন যাদের প্রতি অ্যাঙ্গার রয়েছে জনগণের, তাদেরকে দিয়ে এই বিপুল জনগোষ্ঠীকে আপনি ঠেঙাতে পারবেন না। আগের 18 যে কোটা বিরোধী আন্দোলন, সেটা শাহবাগ কেন্দ্রিক ছিল, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কেন্দ্রিক ছিল, এটি কিন্তু এখন ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়াতে, এবং এটা বাড়তি থাকবে ক্রমশ। কাজে এই বিষয়টিতে সরকার সতর্ক হবেন, আন্দোলনকারীরা সতর্ক হবেন, এবং যা কিছু ঘটুক না কেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের জন্য ভালো হোক, জন আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এবং কোনো যাকে বলা হয় ধান্দাবাজ, আজে বাজে লোক যেন আমাদের জাতির উপর চেপে বসতে না পারে, এবং জাতির মেধা এবং মননশীলতাকে যেন নষ্ট করতে না পারে। এটাই আমার শুভাশিস রইল, আমার ইচ্ছা রইল। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।